আসিল মহোৎসবে, অম্বরে গম্ভীর ভেরি রবে, আলো আসিল মহোৎসবে। নমস্কার, আমরা অদ্বিতীয়। আজকের এই উদযাপন বিগত 9 বছর ধরে চলছে। প্রথম যখন এটি শুরু হয় তখন এটি ইচ্ছে ছিল, তারপরে ধীরে ধীরে এটি পরম্পরায় বদলে গেল। আজ 21শে জুন 2026, এই আয়োজনে আমি প্রথম বৃক্ষে জলদান বা নবজন্মের এই মেঘকে স্বাগত করার জন্য আমার বড্ড আদরের মৌসুমী মাসিকে অনুরোধ করব মঞ্চের সামনের বৃক্ষে জল দিয়ে আমাদের স্নাত করতে। নববর্ষা স্বাগত হোক। কশ্চিৎ কান্তা বিরহ গুরুনা স্বাধিকারা প্রমত্বঃ শাপেন স্তঙ্গমিত মহিমা বর্ষভুক্তির্ন গর্তু यक्षश्चक्रे जनकतनया स्नानपुण्युदकेषु स्निग्धच्छायातरशु वसतिं रामगिर्याश्रमेषु तस्मिन्नद्रो गतिचिदवला विप्रयुक्ता स्वकामी नीत्वा मासां कनकवलयाभ्रंशरिक्ता प्रकोष्ठा आषाढस्य प्रथमदिवसे मेघमाश्लिष्टसानम् बप्रक्रीडा परिणत गजो पृक्षणीयं ददर्श। ধন্যবাদ। ধরণীর গগনের মিলনের ছন্দে ছন্দে বাদল বাতাস মাঝে আলোকির গন্ধে গন্ধে, ধরণীর গগনের মিলনের ছন্দে ছন্দে বাদল বাতাস মাঝে আলোকির গন্ধে গন্ধে, উৎসব সভা মাঝে শ্রাবণীর বীণা বাজে, উৎসব সভা মাঝে শ্রাবণীর বীণা বাজে, শিহরে শ্যামল মাটি প্রাণের আনন্দে আনন্দে, শিহরে শ্যামল মাটি প্রাণের আনন্দে আনন্দে, বাদল বাতাস মাঝে আলোকির গন্ধে গন্ধে।
আমাদের অনুষ্ঠানের প্রথম পর্ব। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমারও। বহু গুণের কল্লোলিনী মিলিত এক সমুদ্রে, তার নাম রবীন্দ্রনাথ। বাংলার ঐতিহ্যকে সংরক্ষিত করে নিয়মিত তার চর্চাকে চর্যায় পরিণত করার আরেক নাম নরেশজি। ব্রতচারী গবেষক ও গুরু সদয় দত্ত দ্বারা পুনরায় আবিষ্কৃত রায়বেশী নাচকে দীর্ঘদিন সযত্নের সঙ্গে সংরক্ষণ করে চলেছেন শ্রীযুক্ত নরেশ বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন অধ্যাপক, সঙ্গীত ভবন, বিশ্বভারতী। দাদাকে আমি সগৌরবে এই মেঘ মঞ্চে আহ্বান করছি। আমার এক টুকরো গবেষণার কালে তিনি আমায় হাত ধরে শিখিয়েছিলেন, সৌন্দর্য মানেই অনেকখানি নয়, নান্দনিকতাকে বজায় রাখতে হলে নিষ্ঠুর হতে হয়। সেই চিত্রকর, চিত্র সমালোচক, লেখক, রবীন্দ্র নন্দন তত্ত্ববিদ, আনন্দ পুরস্কার প্রাপ্ত বিশ্বভারতীর কলা ভবনের নন্দন সংগ্রহশালার প্রাক্তন আর্ট কিউরেটর শ্রীযুক্ত সুশোভন অধিকারী মহাশয়কে এই মেঘ মঞ্চে আমি আহ্বান করছি। যার হাত ধরে গড়ে উঠেছে অগণিত ভবিষ্যৎ, নিঃশব্দে যিনি প্রদীপ জ্বেলেছেন হয়তো হাজারো ইন্দ্রনীলের চোখে, সেই শৈশবের শুকতারাকে শ্রদ্ধা জানাই। অদ্বিতীয়ের মঞ্চে আহ্বান করতে ইচ্ছে করে একে ঘোষ মেমোরিয়াল হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক শ্রীযুক্ত জয়ন্ত কুমার ভট্টাচার্য মহাশয়কে। সুরধ্বনি তরঙ্গের ধারাপথে যখন এক টুকরো তাল লয় খুঁজে পায়, তখন অন্তর থেকে একটি ডাক আসে, যার হিতবার্তা ছাড়া অদ্বিতীয় আজ অদ্বিতীয় হতো না। অদ্বিতীয়ের জন্মলগ্ন থেকে যিনি সর্বদাই তার বরাভয় হাত আমাদের মাথায় রেখেছেন, সেই গুরু, বিশিষ্ট কথক নৃত্যশিল্পী শ্রীমতী মালবিকা সেনকে মঞ্চে আহ্বান করছি। মম সঙ্গীত তব অঙ্গে অঙ্গে দিয়েছি জড়ায়ে জড়ায়ে। গুরুদেবের শ্রয়ণে স্বয়ং বাগদেবী যখন তার কণ্ঠে ও কলমে নিয়মিত গান্ধর্বী রচনা করে চলেছেন, সেই সুর ও স্বরের অধিকারিণী বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও লেখিকা শ্রীমতী মনুশ্রী লাহিড়ীকে মঞ্চে আহ্বান জানাই। এগোবো, আমার মেঘ বালিকাদের অনুরোধ করব তাদের বরণ করে নিতে। सङ्गच्छध्वं संवराध्वं संवो मनांसि जानतां। सङ्गच्छध्वं संवराध्वं संवो मनांसि
অদ্বিতীয়ের একজন কর্ণধার শ্রীমতী কবিতা বন্দ্যোপাধ্যায় মহাশয়াকে অনুরোধ করব অতিথিদের প্রেরিত মেঘপত্রটি সবার সম্মুখে পাঠ করতে। নমস্কার। একটি চিঠি এসেছে আমাদের কাছে। সেই চিঠির ভাষা থেকে যে আনন্দটা পাওয়া যাবে সবাই মিলে ভাগ করে নিই। প্রিয় আনন্দ, কালিদাসের পত্র নির্দেশে আমার জন্মক্ষণ পূর্বে অতিক্রান্ত হলেও তার যাপন তো এই গোটা বর্ষাকে ঘিরে। আমার পরিচয় আর অলক্ষ্যে রাখব না। আমি মেঘ। আমার এই জন্মযাপনে আপনাদের স্বাগত। আজ চিরনূতন কবির সাথে চিরপুরাতন কবির সুরে এক তারে বাঁধা হবে। উদযাপিত হবে কালিদাস দিবস 1433। ইতি মেঘ। নমস্কার। আমি আমাদের অতিথিদের, আমাদের মাঝখানে এই মুহূর্তে এসে পৌঁছেছেন শ্রীযুক্ত জয়ন্ত কুমার ভট্টাচার্য মহাশয়। তাকে আমি আমার এক মেঘবালিকাকে অনুরোধ করব বরণ করে নিতে। আর আমি প্রত্যেককেই প্রার্থনা করছি যদি আপনারা দুটো কথা বলেন। হ্যালো, আজকের এই অনুষ্ঠান একটি অতি বিশিষ্ট অনুষ্ঠান। যদিও আষাঢ়স্যর প্রথম দিবস আজ নয়, কয়েকদিন হয়ে গেছে, তবে অদ্বিতীয়ের এই যে আয়োজন কয়েক বছর ধরে করে আসছে, আমি ওদেরকে ধারাবাহিকভাবে দেখছি, এটা আমার খুব ভালো লাগে। রবীন্দ্রনাথ কালিদাসের খুব অনুরাগী ছিলেন, কালিদাসের কথা রবীন্দ্রনাথ বলতেন, এবং সেই প্রসঙ্গে এই গানটা মনে আসছে, বহু যুগের ওপার হতে আষাঢ় এলো আমার মনে। তো যাই হোক, আষাঢ় মাসে কালিদাস দিবস উদযাপন হচ্ছে। সেই মহাকবি যার মেঘদূত কাব্য আজও অমর হয়ে আছে অন্য অনেক কিছুর মধ্যে। তো আমার সম্বন্ধে যত কিছু বিশেষণ দেওয়া হলো, আমি তার কিছু উপযোগী নই। আমি অতি সাধারণ একজন মানুষ। একটু সারা জীবন আমি গান বাজনা নিয়ে থেকেছি এবং আমার একটু সংগঠনও ছিল, এবং সারা জীবন আমি বর্ষামঙ্গল অনুষ্ঠান আমি করতামই। তো যাই হোক, সেটা অন্য কথা। তা আজকে এখানে এসে এদের এই নবীনদের এই আয়োজনে আমার খুব আনন্দ লাগছে, খুব ভালো লাগছে। যে আমার সময় তো, আমি তো এখন অতিবৃদ্ধ, আমাদের সময়ের পরে এখনও যে ধারাবাহিকতাটা বজায় আছে, এখনও যে ইন্দ্রনীলের মতো মানুষেরা যে সেই পর্বটাকে চালু রেখেছি, এটাই তো অনেক বড় কথা। এখনকার সংস্কৃতির সঙ্গে মানে এই সংস্কৃতি খানিকটা তো আলাদা বটেই। এই সংস্কৃতিকে ধরে রাখার ভার ইন্দ্রনীল তুলে নিয়েছে, অদ্বিতীয় তুলে নিয়েছে। এই জন্য এদেরকে আমি অভিনন্দন জানাই। আমার আর কিছু বলার নেই। উপস্থিত দর্শকবৃন্দকে এবং অদ্বিতীয়র সমস্ত সদস্যকে আমার অভিনন্দন। আমি এত গুণীজনের মধ্যে আমি এসে নিজে সম্মানিত বোধ করছি। আজকে আমি ইন্দ্রনীল সম্পর্কে একটু বলবো। এই অদ্বিতীয়র কর্ণধার ইন্দ্রনীল খুব ছোট্টবেলায় আমার কাছে এসেছিল নাচ শিখতে। তখনও ক্লাস 4-এ পড়ে, খুব সুইট বাচ্চা। ওর একটা আগ্রহ দেখতাম, যে কোনো শাস্ত্রীয় নাচ বলুন বা যে কোনো নাচ বলুন, তার আঙ্গিকটা এবং স্টাইলটাকে মানে শৈলীটাকে আত্মস্থ করার ও খুব পর্যবেক্ষণ করতো দেখতাম। আস্তে আস্তে বড় হলো, যখন 16-17 বছর বয়সেও কত্থক নাচতো, তখন দেখতাম যে লখনৌ ঘরানার কত্থকের শৈলীটাকে
বেশ রপ্ত করে ফেলেছে। এরপরে ও গেল বিশ্বভারতীর আঙিনায়, সেখানে ও শিখল মণিপুরি, কথাকলি। এখন যখন ও কথাকলি মণিপুরি দিয়ে নাচের কোনো কোরিওগ্রাফি করে, তখন মনে হয় ও বোধহয় ছোটোবেলা থেকে মণিপুরিই শিখেছে, কথাকলি শিখেছে। কারণ ওই যে বললাম, শৈলী, যে কোনো শাস্ত্রীয় নাচের শৈলীটাকে যদি আত্মস্থ করা যায়, তাহলে সেটা খুব দৃষ্টিনন্দন হয়। আর একটা কথা বলার আছে, অদ্বিতীয়র এই যে উন্নতি এবং এগিয়ে যাওয়া, এর পেছনে কিন্তু একটি বিশেষ অনুপ্রেরণা আছে। তিনি হলেন শ্রীমতী কবিতা ব্যানার্জি, আমাদের সকলের প্রিয় কবিতাদি। আমি অদ্বিতীয়র অনেক উন্নতি সমৃদ্ধি কামনা করি। ইন্দ্রনীল যেন ওর লক্ষ্যে পৌঁছতে পারে, এই আমার কামনা। সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, শ্রদ্ধা। ভারতে জন্মে মানুষ পুণ্য ফলে, বহু পুণ্য ফলে, কত অতীত যুগের মধুর স্মৃতি মিশে আছে তার নদী কানন মরু পাহাড় প্রান্তরে জলে স্থলে। গাহো জয়, গাহো জয়, গাহো বাংলার জয়। যার রায় বেশে ঢালিসে না যুগে যুগে রণভূমে, দিল শৌর্যের পরিচয়, মহাশৌর্যশালিনী সেই বাংলার জয়। আজকে বিশেষ দিন, কালিদাসকে স্মরণ করার দিন। সব জায়গায় করে না, কিন্তু অদ্বিতীয় করে। আজকে ৭৯ বছর বাদে আমরা বাংলার প্রথম জন্মদিনও পেলাম। এই ভারতবর্ষের বুকে একটা রাজ্য তৈরি হয়েছিল, তার নাম পশ্চিমবঙ্গ। একদা বাংলাদেশ বলতে যা বোঝাতো, এখন তার প্রায় অর্ধেক। যাই হোক, আরেকটা দিন হচ্ছে আজকে বিশ্ব যোগ দিবস। সব মিলিয়ে একটা অদ্ভুত সন্ধ্যায় এখানে এসে পৌঁছেছি। বিশ্বভারতীতে ব্রতচারী আন্দোলনের প্রতিষ্ঠাতা গুরু সদয় দত্তের সংগৃহীত বাংলার কিছু লোকনৃত্য, যার মধ্যে রায়বেশে, ঢালি, কাঠি, শাড়ি, বাউল, ঝুমুর, জারি, এইসব নাচগুলো শেখাবার একটা দায়িত্ব পড়ল রবীন্দ্রনৃত্যের যারা ছাত্রছাত্রী তাদের জন্য। সেইখানে এগুলো শেখাতে শেখাতে 5টা বছর ছিলাম। তখনও ইন্দ্রনীলের সঙ্গে আমার পরিচয় কিন্তু সেভাবে হয়নি। হঠাৎ গত বছর বিশ্বভারতী রায়বেশের একটা কর্মশালা করলো 5 দিনের, 100 জন শিক্ষার্থী সেখানে। আমি দেখলাম ইন্দ্রনীল সেখানে। বলে, দাদা আমি রায়বেশে করব। আমি, খুব ভালো, কারণ বাংলার এই যুদ্ধনৃত্য নিয়ে গুরু সদয় যেভাবে একে মাটি খুঁড়ে তুলে এনেছেন, আর কেউ সে কাজটি করেননি। সবাই জানে বাঙালি খায় দায় ঘুমোয়, কিন্তু যে বাঙালি এক সময় যুদ্ধ করত, রায়বেশে, ঢালি, এ দুটি নৃত্য কিন্তু তার প্রমাণ। যাই হোক, দেখলাম অন্য নৃত্যর পাশাপাশি রবীন্দ্র নৃত্যের 2014 সালের পরের ছাত্রছাত্রীরা, বিশেষ করে ছাত্রীরা, যেভাবে অনুপ্রাণিত হয়ে নিজেরা নিজেদের যোগ্যতা দেখিয়েছে, সেই নাচে এনে দিয়েছে বিশ্বভারতীকে বহু সম্মান। ঠিক তেমনি ইন্দ্রনীলও সেই নাচে খুব পারদর্শী হয়ে উঠল। কর্মশালা শেষ, চলে এসেছি। হঠাৎ আমি আহ্বান পেয়েছিলাম অনুষ্ঠানের বোধহয় একদিন আগে, যে দাদা আমি একটা অনুষ্ঠান করছি, আপনি আসতে পারবেন? আমি আমার অক্ষমতা জানিয়েছিলাম। আমি বললাম, কিন্তু আমি কথা দিচ্ছি পরের বার যাবই। এবারে সেই কথা রাখতেই কিন্তু আমার আশা। আর সবচেয়ে ভালো লাগলো অদ্বিতীয়র এই প্রচেষ্টা। 9 বছর ধরে একভাবে
কালিদাসকে নিয়ে যেভাবে স্মরণ করে যাচ্ছে আগামী দিনেও করবে। আর তার শুভকামনা, অদ্বিতীয়র আরও অগ্রগতি কামনা করে আমি ব্রতচারী কর্মী হিসেবে তার ব্রত সার্থক হোক এই কামনা করি। সকলকে আমার ধন্যবাদ, শুভেচ্ছা। সকলকে এই সুন্দর একটা সন্ধ্যায় অভিনন্দন জানাই। ইন্দ্রনীল সত্যি প্রায় একক চেষ্টায় যে এরকম একটা অনুষ্ঠান অর্গানাইজ করতে পেরেছে, সত্যি খুব সাধুবাদ দেওয়ার জন্যে। অদ্বিতীয় প্রত্যেকটি কর্মী এবং শিল্পীদের আমার অভিনন্দন রইল। এখানে রবীন্দ্রনাথের নাচই তো শোনানো হবে এবং গান শোনানো হবে এবং দেখানো হবে। ফলে আমার সেখানে ছোট্ট একটা মনে হলো রবীন্দ্রনাথ কীভাবে ভাবছিলেন নাচকে নিয়ে। ওই একটা মাত্র জায়গা যেখানে রবীন্দ্রনাথ দেখাতে পারেননি তার শান্তিনিকেতনের শিল্পীদের। রবীন্দ্রনাথ নাচের অভিনয়টাকে বারবার দেখিয়েছেন। আমরা পুরনো স্মৃতিকথায় পাই অমিতাদির কাছে বা রমা চক্রবর্তীর কাছে, কিন্তু রবীন্দ্রনাথ কি সত্যি সত্যি নাচটাকে রপ্ত করতে পেরেছিলেন বা নেচেছিলেন, নেচে দেখিয়েছেন? না। তাহলে আমরা কি, আমার মনে প্রশ্ন জাগে, একটা সাধারণ কথা প্রচলিত আছে রবীন্দ্র নৃত্য, এটা কি আমরা বলতে পারি? রবীন্দ্র নাটক, রবীন্দ্র চিত্রকলা, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্র সাহিত্য যেমন একই সঙ্গে পাশাপাশি শব্দ দুটো উচ্চারিত হয়, রবীন্দ্র নৃত্যকে কি আমরা করতে পারি? হয়তো পারি না। আমার এই জন্যই কথাটা বলা, এই প্যাম্ফলেটের পেছনে দেখলাম একটা শব্দ রবীন্দ্রবাহী নৃত্য, আমার সেটা বেশ পছন্দের মনে হলো। রবীন্দ্রনাথের একটা গানে আছে যে নৃত্যকলা যেন চিত্রে লেখা, অর্থাৎ নৃত্য কি ছবির মতো? উনি কি নাচকে ছবির মতো করে ভাবছিলেন? হয়তো বা। যদি একটু খোলসা করে দেখি, একটা চিত্রপট, চৌকো একটা পটের ওপর যখন একজন শিল্পী ছবি আঁকেন, তার আকার রেখা, তার গতিময়তা দিয়ে, মঞ্চও তো একটা পট, সেদিক থেকে মঞ্চে যখন নৃত্যশিল্পীরা নাচেন, তার যে ছন্দ ভঙ্গিমা তৈরি হয়, সেটাও কি একটা ভিজুয়াল আর্ট? তো সেটার সঙ্গে এই পারফর্মিং আর্ট মিলেমিশে কি একাকার হয়ে যাচ্ছে? রবীন্দ্রনাথ কিন্তু নাচের ক্ষেত্রে বলেছেন, নাচ ওনার চোখে দেহভঙ্গির সঙ্গীত। কি আশ্চর্য শব্দ না, দেহভঙ্গির সঙ্গীত। অর্থাৎ দেহভঙ্গি দিয়ে যে সঙ্গীত রচনা হচ্ছে, সেটাই ওনার কাছে নাচ। রবীন্দ্রনাথের এই ভাবনা, রবীন্দ্রনাথের এই শান্তিনিকেতন নৃত্যধারা দিনের পর দিন পরীক্ষা করতে করতে এগিয়ে চলেছে। মণিপুরি কথাগুলি আপনারা জানেন সবাই, কীভাবে একটার পর একটা সংযোজিত হয়েছে। রবীন্দ্রনাথ কীভাবে জাভা থেকে নাচের কস্টিউমের দ্বারা প্রভাবিত হয়েছেন, বা অন্য আরও অনেক বিষয়। জাপানি কাবুকি নাচ ওনাকে খুবই প্রভাবিত করেছিল। যদিও অপেরা দেখে উনি খুব একটা পছন্দ হয়নি। অপেরার প্রথম জীবনে অপেরা দেখে উনি বলেছিলেন যে, একটা শব্দ তরুণ রবীন্দ্রনাথ বলেছিলেন, যেটা পরবর্তী ক্ষেত্রে হয়তো উনি এটাকে একটু নরম করে বলতেন, মনে হয়েছিল আকাশের দিকে তাকিয়ে লাথি ছোঁড়াছুড়ি। অর্থাৎ এই যে অপেরার যে একটা দুর্দমনীয় প্রকাশ ছিল, সেটাকে উনি হয়তো তরুণ বয়সে গ্রহণ করতে পারেননি। কিন্তু পরবর্তীকালে যখন মণিপুরি এবং কথাকলি সম্মেলনে রবীন্দ্রনাথের নাচের মূল কাঠামো তৈরি হলো, সেইটা তো লাস্য এবং এটা মিলিয়ে তৈরি হচ্ছে। সেদিক থেকে এখনও পর্যন্ত রবীন্দ্রনাথের নাচ, আমি বলবো, আমার মনে হয়, আমাদের মনে হয়, একজন শিল্পী হিসেবে এবং একজন শান্তিনিকেতনে দীর্ঘদিন ধরে নাচের ধারাকে দেখে যাওয়ার জন্য মনে হয় রবীন্দ্রনাথের নাচের মধ্যে একটা আশ্চর্য সংকেত আছে, আশ্চর্য সৌন্দর্য আছে, যেটা অভিনয় এবং তার সঙ্গে তার মণিপুরি নাচের কোমলতা এবং কথাকলি নাচের সেই প্রাবল্য, একটা ওজস্বিতা মিলে একটা আশ্চর্য কাঠামো তৈরি হয়েছে। আমার আপন মনে নিজেই অনেক কথা বললাম, এটার এই জন্যে বললাম, এই যে তরুণ ছেলেমেয়েরা আছে, এদের ভাবনাকে আর একটু উস্কে দেওয়ার জন্যে। নমস্কার।
ইন্দ্রনীল আমার ছাত্র। আমি যখন ইন্দ্রনীলকে প্রথম দেখি তখন আমার মনে হয় ও বোধহয় ক্লাস 5 কি 6-এ পড়ে, এবং একটি যেই স্কুলটাতে আমি ছিলাম, আমি প্রধান শিক্ষক ছিলাম, সেখানে উঁচু ক্লাসের একটি মেয়ে ছিল, তার নাম ছিল মধুপর্ণা। মধুপর্ণা রাধা হয়েছিল, আর তার সঙ্গে কৃষ্ণ হয়েছিল ইন্দ্রনীল। আমার এখনো মনে আছে, এটা আমি প্রায় 16-17 বছর আগের কথা বলছি, ভুল হতে পারে আমার। তো এত সুন্দর হয়েছিল যে ইন্দ্রনীলকে আমি ডাকলাম, ডেকে আলাদাভাবে ওকে কংগ্রেচুলেট করলাম, খুব ভালো লেগেছিল। আমার নিজের পড়াশুনো বিশ্বভারতীতে, তো বিশ্বভারতীতে আমি যাই প্রায়, ইন্দ্রনীলের সঙ্গে হঠাৎ হঠাৎ কোথায় দেখা হয়ে যায়। তো সেবার ওইটা বোধহয় আমার মনে হয় পৌষ মেলার ছিল, পৌষ মেলা ছাতিমতলার অনুষ্ঠানটা শেষ করে আমি বেরিয়েছি, তখন দেখি ইন্দ্রনীল। ইন্দ্রনীলের চেহারাটা একদমই অন্যরকম হয়ে গেছে তখন। তো ইন্দ্রনীল আমাকে এসে, ও নিজেই চিনে আমাকে কথা বলল। তারপরে মাঝে মাঝে ওর সাথে যোগাযোগ হয়, ওয়ান্স ইন এ হোয়াইল একটা হোয়াটসঅ্যাপ করলো বা কিছু, এইভাবে চলতো। গত মাস 3 আগে আলিপুরে একটা এক্সিবিশন ছিল। আমার এক বন্ধু, তার নাম শুনে থাকবেন, খুব নামকরা আলপনা শিল্পী সুধীরঞ্জন মুখোপাধ্যায়, শান্তিনিকেতনের। তো তার একটা এক্সিবিশন ছিল, সেখানে আমি গেছিলাম। তো সেখানে গিয়ে এক্সিবিশনটা দেখে বাইরে এসে শান্তিনিকেতন সম্বন্ধেই একটা বিষয়বস্তু, সেটা নিয়ে আলোচনা হচ্ছিল। তো খালি চেয়ারে আমি বসলাম, খানিকক্ষণ আমি বসে আছি, এর মধ্যে দেখি একজন সুন্দরী মহিলা, আমার পাশের চেয়ারটা খালি ছিল, সেখানে এসে বসতে গিয়ে আমাকে দেখে একটু হাসলেন। এখন আমি ভয় পেলাম যে আমি যদি আবার হাসি, তারপর যদি ভুল হয়ে যায়, ওই জন্য আমি আর হাসলাম না, আমি গম্ভীর হয়ে বসে থাকলাম। মহিলা ওখানে বসে থাকলেন অনেকক্ষণ। তারপর যখন ওটা শেষ হয়ে গেল, আমি ফেরার সময় আবার এক্সিবিশন হলে গিয়ে, যার এক্সিবিশনটা ছিল, তাকে টাটা বাই বাই বলে আমি যখন বেরোচ্ছি, তখন সেই সুন্দরী মহিলা আমার সামনে এসে আমাকে প্রণাম করলো। আমি চিনতে পারলাম না। আমি বললাম, আপনি চেনেন আমাকে? বললো, স্যার আমাকে চিনতে পারছেন না, আমি ইন্দ্রনীল। আমি, ইন্দ্রনীল, এ তো তোমাকে চেনা খুব মুশকিল এখন। সেইটার পরে ও আমার সঙ্গে মোটামুটি নিয়মিত যোগাযোগ রেখেছে, এবং বেশ কয়েকদিন আগেও আমাকে বলে রাখলো যে স্যার 21 তারিখটা আপনি খালি রাখবেন, আমার একটা অনুষ্ঠান আছে বিড়লা একাডেমিতে, সেটাতে আপনাকে ডাকবো, আপনি যাবেন। আমি বললাম ঠিক আছে, তুমি বলেছ। এবং তারপরে আজকে না কালকে সকালে বোধহয় কথা হলো। আমি বললাম যে ঠিক আছে, আমি তোমার 6টায় অনুষ্ঠান আছে, 5:30 নাগাদ আমি পৌঁছে যাব। আমি এসেছি অনেক দূর থেকে, দমদম নাগের বাজার। তো আজকে বাড়ি থেকে বেরিয়েছি, বেরিয়ে একে রোববার, তার উপর সকাল থেকে বৃষ্টি, কোনো কনভেন্স নেই, কোনো ট্যাক্সি কিচ্ছু পাওয়া এত মুশকিল। তারপর একটা বাসে চাপলাম, বাসটা ঢিক 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 করে এসে এখানে নামলাম। আমার প্রায় 15 মিনিট মতন দেরি হয়ে গেছে। তার জন্য আমি ইন্দ্রনীলের কাছে এবং সবার কাছে ক্ষমা চাইছি। কিন্তু আমার বিশ্বাস ইন্দ্রনীলের একটা বিশেষ লক্ষ্য আছে। ঈশ্বর বলে যদি কেউ থাকেন, আমি তার কাছে প্রার্থনা করব যে ইন্দ্রনীল নিজের লক্ষ্যে পৌঁছে যাক এবং খুব আনন্দের একটা জীবন ও পাক জীবনে। অনেক শুভেচ্ছা ওকে, ভালোবাসা, আশীর্বাদ। ধন্যবাদ সবাইকে। আমি অদ্বিতীয়ের তরফ থেকে দীপান্বিতাদিকে অনুরোধ করছি আমাদের কর্মসূচি কিছু অতীতের যদি তুলে ধরে।
শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি একটি অভিনব অনুষ্ঠান আপনারা সবাই উপভোগ করছেন। আমাদের পৃথিবী একটা ছোট্ট নীল গ্রহ। সে সূর্যকে প্রদক্ষিণ করতে করতে যেভাবে ঋতু বদলায়, বিভিন্ন বৈচিত্র্য পৃথিবীতে, সেই রকমই অদ্বিতীয়র অনুষ্ঠান সবসময় বৈচিত্র্যময়। 2013 সালে অদ্বিতীয়র যে যাত্রা শুরু, অদ্বিতীয় কিন্তু কখনো একটি বিশেষ নৃত্যশৈলীতে নিজেকে আটকে রাখেনি। উপন্যাসের চরিত্ররা ইন্দ্রনীলের নাচে কথা বলে, গল্পকে ও নৃত্যে রূপান্তর করে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন সবাই পালন করে, হ্যাঁ, অদ্বিতীয় করে, কিন্তু অদ্বিতীয়র এক অভিনব পরিকল্পনা। অদ্বিতীয় 22শে শ্রাবণ নয়, 21শে শ্রাবণ পালন করে। সেদিন মালা গাঁথা, জলে চন্দ্রমা অবলোকন এবং শয্যা প্রস্তুত হয়। বিদ্যাসাগরের 200 বছর বর্ষপূর্তিতে অদ্বিতীয়র নিবেদন কালপুরুষের কালযাত্রা। এই স্বল্প সময়ে অদ্বিতীয়র করা বিভিন্ন অনুষ্ঠান হয়তো আমি সব বলে উঠতে পারবো না, কিন্তু ভাবা যায় সৃষ্টি সুখের উল্লাসে চণ্ডালিকা 64 বার অদ্বিতীয় মঞ্চস্থ করেছে। ফোকের আঙিনায়, ভাদু দুর্গা এবং শ্রীকৃষ্ণ কীর্তনের প্রেক্ষিতে নিবেদন বংশী, দেশমাতার প্রতি নৃত্যালেখ্য, ভারত ভাগ্য বিধাতা বাণী বন্দনা, রত্নাকরের প্রতি বাল্মীকি, এরকম আরও অনেক বৈচিত্র্যপূর্ণ অনুষ্ঠান। এখন বর্তমানে মিলেনিয়াম জেনারেশন জেনজি যেখানে আমাদের ঐতিহ্যকে ভুলতে বসেছে, সেখানে ইন্দ্রনীল আমাদের কাছে মরুভূমির মধ্যে এক সবুজ চারা। তাই আজ কালিদাস দিবস, 21শে জুন কালিদাস দিবস আমাদের কাছে, যেমনটি ইন্দ্রনীল বলল, আর ইচ্ছে নয়, এখন পরম্পরা। সবাই দুহাত ভরে ইন্দ্রনীলকে আশীর্বাদ করবেন। ভবিষ্যতে আরও অভিনব নৃত্যনাট্য এবং বিভিন্ন অনুষ্ঠানের ডালি নিয়ে ও আপনাদের কাছে বারে বারে ফিরে আসবে। নমস্কার।